আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার আরম্ভ করছি, পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ। আচ্ছা, একটু আগে আমি বলে নিই, আজকে আমি কোশ্চেন পাঠিয়েছি, কোশ্চেন পরীক্ষা দিয়ে দিবি আজকের মধ্যে। আর একটা রেকটিফিকেশন মনে হয় আছে, মনে হয় আমি বলেছি যে ফুসফুসের পায়রার ফুসফুসে বায়ুথলির সংখ্যা যতদূর সম্ভব 7 বলে মনে হয় বলে দিয়েছি, মিস্টেক হয়ে গেছে, ওটা কিন্তু 9টা হবে। একটু কারেকশন করে নিবি খাতাটা। আমরা পরের চ্যাপ্টার যাচ্ছি, নতুন চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার ক্লাস 10-এর, পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ। আমরা পরিবেশ, এনভায়রনমেন্ট, এই কথাটা আগে আমরা শিখে এসেছি। আমরা শিখেছি যে আমাদের চারপাশে যে সজীব এবং জড় উপাদান আছে তাদেরকে আমরা বলি পরিবেশ। আমরা এখানে একটু খালি আলাদা কথা বলবো, একই জিনিস, যে পরিবেশ হচ্ছে যে সমস্ত জৈব এবং অজৈব উপাদান, তার মানে মানুষ, উদ্ভিদ, অণুজীব, আর অজৈব উপাদান বায়ু, জল, মাটি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। এদের মধ্যে যে আন্তঃসম্পর্ক, যে জটিল আন্তঃসম্পর্ক বিদ্যমান, এদেরকে সমষ্টিগতভাবে আমরা বলি এনভায়রনমেন্ট, এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জীবজগতের উপর প্রভাব বিস্তার করবে। আমরা এই পরিবেশে কিছু সম্পদ আছে, সেই সম্পদের কথা আমরা জানবো, আর সেই সম্পদকে আমরা সংরক্ষণ করা হয় কিভাবে সেটা জানবো। আমরা প্রথমে আজকে পরিবেশ আরম্ভ করছি। পরিবেশের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আমরা পড়ব, যাকে বলা হচ্ছে জৈব ভূ রাসায়নিক চক্র, বায়ো জিও কেমিক্যাল সাইকেল। কাকে বলে জৈব ভূ রাসায়নিক চক্র? না, বিভিন্ন প্রকার মৌল উপাদান, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি, এগুলো কিন্তু পরিবেশে কিন্তু যথেষ্ট পরিমাণে নেই, লিমিটেড অ্যামাউন্ট। এবার এই মৌল উপাদানগুলো কি হচ্ছে, পরিবেশ থেকে জীবদেহ যাচ্ছে। এবার জীবদেহতে যদি চিরদিন যদি সঞ্চিত থাকে, তাহলে কি হবে, ঘাটতি দেখা যাবে পরিবেশে। আবার পরিবেশে যদি স্থায়ীভাবে সঞ্চিত থাকে, তাহলে কি হবে, সারপ্লাস হবে, উদ্বৃত্ত হবে। যার জন্য এই মূল উপাদানগুলি একবার পরিবেশ থেকে জীবদেহ, আবার জীবদেহ থেকে পরিবেশে কি হবে না চক্রাকারে আবর্তিত হবে। কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, সালফার চক্র, ফসফরাস চক্র, জল চক্র ইত্যাদি সমস্ত প্রকার চক্র আছে, যে চক্রের মাধ্যমে এই মৌল উপাদানগুলো পরিবেশ থেকে জীবদেহ, আর জীবদেহ থেকে পরিবেশে কি হবে, আবর্তিত হবে। তাহলে আমরা জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলবো না, যে চক্রাকার পদ্ধতিতে জীবদেহ গঠনকারী মৌল উপাদানগুলি, নাম কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি, এই মৌল উপাদানগুলি পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে চক্রাকারে আবর্তিত হয়, তাকে জৈব ভূ রাসায়নিক চক্র বলে।
তার মানে জীবদেহ গঠনকারী মৌল উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি, এগুলো একবার কি হবে জীবদেহ পরিবেশ, সেই পরিবেশ থেকে কি হবে না জীবদেহ যাবে, আবার জীবদেহ থেকে কি হবে পরিবেশে যাবে। পরিবেশে চিরদিন চিরস্থায়ী সঞ্চিত থাকবে না, আবার জীবদেহ চিরস্থায়ী সঞ্চিত থাকবে না। এটা কি হবে না চক্রাকারে কি হবে আবর্তিত হবে। এটা চক্রাকারে সম্পন্ন হয় বলে চক্র, জীব বলে জৈব, পরিবেশ বলে ভূ, রাসায়নিক মৌলগুলো বলে রাসায়নিক। জৈব, ভূ, রাসায়নিক চক্র। জীব মানে জৈব, পরিবেশ হলে ভূ, বিভিন্ন প্রকার মৌল উপাদানগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ, রাসায়নিক, আর চক্রাকারে হচ্ছে বলে চক্র। কার্বন চক্র, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র, সালফার চক্র, বিভিন্ন ধরনের চক্র আছে। আমাদের সিলেবাসের মধ্যে আছে নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন সাইকেল, যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলে নাইট্রোজেন জীবদেহে আর জীবদেহ থেকে আবার বায়ুতে পরিবেশে ফিরে আসবে। মাইন্ড দ্যাট, আমাদেরকে মনে রাখতে হবে পরিবেশে যত প্রকার গ্যাসীয় উপাদান আছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, নিষ্ক্রিয় গ্যাস, অন্যান্য উপাদান, তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু সব থেকে বেশি, 77% প্রায়। কিন্তু এই নাইট্রোজেন গ্যাসকে ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল ছাড়া অন্য কোনো জীব বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসকে সরাসরি শোষণ করতে পারে না। হয় অ্যামোনিয়া হিসাবে শোষণ করবে, না হলে নাইট্রেট হিসেবে শোষণ করবে। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসকে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ছাড়া অন্য কোনো জীব যারা সরাসরি শোষণ করতে পারে না। তাহলে নাইট্রোজেন চক্র আমরা কাকে বলবো, এই কথা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে পরিবেশে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, প্রায় 77%। কিন্তু ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ছাড়া অন্য কোনো জীব বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসকে সরাসরি শোষণ করতে পারে না। তাহলে যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয় তাকে নাইট্রোজেন চক্র বলে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 77%। কিন্তু ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল ছাড়া অন্য কোনো জীব বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসকে শোষণ করতে পারে না। ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল ব্যতীত বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে অন্য কোনো জীব শোষণ করতে পারে না। আমরা এই নাইট্রোজেন চক্র এক্ষুনি আলোচনা করব। আমরা যখন নাইট্রোজেন চক্র আলোচনা করব
তখন নাইট্রোজেন চক্র কতগুলো পর্যায়ে সম্পন্ন হয়। নাইট্রোজেন স্থিতিকরণ, নাইট্রোজেন আত্তীকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন আর ডিনাইট্রিফিকেশন। আমরা এই 5টা পর্যায়ে আমরা আস্তে আস্তে করে আলোচনা করছি। আমরা যখন নাইট্রোজেন চক্রের পদ্ধতি আলোচনা করব, আমরা 1 নম্বর স্টেপ করি। 1 নম্বর ধাপের নাম কি? 1 নম্বর পর্যায়ের নাম হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণ। আমরা এখানে পদ্ধতি বলে বলছি, এবং 1 নম্বর হচ্ছে কি? নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন সংবন্ধন আমরা করব। তাকে বলে যে পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডলের নাইট্রোজেন NO3 নাইট্রেটে পরিণত হবে, তাকে আমরা বলবো নাইট্রোজেন স্থিতিকরণ, নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন সংবন্ধন। এবার এই যে পদ্ধতি N2NO3 তে পরিণত হবে, প্রাকৃতিক কারণে ভৌত পদ্ধতির মাধ্যমে হতে পারে বা জীবের দ্বারা হতে পারে। যদি প্রাকৃতিক কারণে হয় তখন আমরা তাকে বলবো ভৌত নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি, আর যদি জীবের দ্বারা হয় তখন তাকে আমরা বলবো জীবজ নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি। তার মানে আমরা বলতে পারি নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি দুটো পর্যায়ে বা দুটো ভাগে ভাগ করা যায়। ভৌত নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি প্রাকৃতিক কারণে প্রাকৃতিক উপায়ে হবে, আর জৈব নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি জীবের দ্বারা হবে। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রোজেন স্থিতিকরণ কাকে বলে। তাহলে আমরা কি বলবো না, যে পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন নাইট্রেট NO3 যৌগে পরিণত হয় তাকে নাইট্রোজেন সংবন্ধন বলে। তার মানে N2 কিসে পরিণত হবে? NO3। NO3 মানে হচ্ছে নাইট্রেট। তবে কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাবো নাইট্রোজেন অ্যামোনিয়াতেও পরিণত হয়, NH3 তেও পরিণত হয়। সেটা আমরা পরে পড়ছি। এটা যদি প্রাকৃতিক উপায় হয়, প্রাকৃতিক কারণে হয়, তখন তাকে আমরা কি বলবো? ভৌত নাইট্রোজেন স্থিতিকরণ বা ভৌত নাইট্রোজেন সংবন্ধন। এখানে কি না, নাইট্রোজেন যখন পরিবেশে থাকে তখন অনেকটা নিষ্ক্রিয় গ্যাসের মতন থাকে, তার মানে অন্য কোনো গ্যাসের সঙ্গে সে বিক্রিয়া করে না। কিন্তু যখন বিদ্যুৎ স্ফুলিঙ্গ হয় তখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে পরিণত হয় কি? NO2। তাহলে N2 প্লাস O2 স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতন কাজ করে, অন্য কোনো গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে না। কিন্তু বিদ্যুৎ স্ফুলিঙ্গের সময় নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে পরিণত হয় কিসে? NO2।
এই যে NO উৎপন্ন হলো সে বায়ুমণ্ডলের অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে পরিণত হয় কিসে? NO2 তে। এই NO2 বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়ে পরিণত হয় HNO3 এবং তার সঙ্গে পরিণত হয় কিসে? HNO2 তে। এবার এটা কি হবে? বৃষ্টির জল মৃত্তিকায় পতিত হবে। মাটিতে ক্যালসিয়াম ঘটিত, ম্যাগনেসিয়াম ঘটিত বিভিন্ন প্রকার লবণ আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে। সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে HNO3 যুক্ত হয়ে উৎপন্ন করবে কি? ক্যালসিয়াম নাইট্রেট। যে পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডলে নাইট্রোজেন NO3 তে পরিণত হয় তাকে আমরা কি বলবো? নাইট্রোজেন সংবন্ধন। তাহলে উপরোক্ত পদ্ধতির মাধ্যমে উৎপন্ন HNO3 মৃত্তিকায় পতিত হলে মাটিতে উপস্থিত বিভিন্ন প্রকার ধাতব অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধাতব অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রেট ঘটিত লবণে পরিণত। তাহলে দেখ এখানে মুখ্য ভূমিকা পালন করছে কে? বিদ্যুৎ স্ফুলিঙ্গ, প্রাকৃতিক কারণ, যার জন্য একে আমরা বলবো কি? ভৌত নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি। যার জন্য একে আমরা বলবো প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি। এখানে কিন্তু আর কারোর কোনো হাত নেই। বিদ্যুৎ স্ফুলিঙ্গ হলে নাইট্রোজেন নাইট্রেটে পরিণত হবে, যদি বিদ্যুৎ স্ফুলিঙ্গ না হয় তাহলে কিন্তু নাইট্রোজেন নাইট্রেটে পরিণত হতে পারবে না। আরেকটা হচ্ছে জীবজ নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি। জীবজ নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি মানে এটা প্রাকৃতিক উপায় হচ্ছে, এখানে জীব হবে। কোন জীব? আমি বলে এসেছি দু ধরনের জীব, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে নীলাবশোষী। তাহলে জীবের দ্বারা মানে এখানে আমরা বলতে চাই ব্যাকটেরিয়া এবং নীলাবশোষী। বা জীবের দ্বারা বায়ুমণ্ডলের নাইট্রোজেন নাইট্রেট যৌগে পরিণত হলে তাকে জীবজ নাইট্রোজেন সংবন্ধন বলে। তাহলে এখানে কে থাকবে না? জীব থাকবে। কোন কোন জীব? ব্যাকটেরিয়া এবং নীলাবশোষী। তাহলে এটাকে আমি এক নম্বরে করি ব্যাকটেরিয়া দ্বারা। আবার দু ধরনের ব্যাকটেরিয়া আছে। এক ধরনের ব্যাকটেরিয়াকে আমরা বলবো মিত্রজীবী ব্যাকটেরিয়া। আমরা জেনে এসেছি 9-এ, দুটি জীব পরস্পরের সহাবস্থানে থেকে কেউ কারোর ক্ষতি করবে না, বরং একে অপরের উপকার করবে। আমরা জানি যে লেগুমিনোসি গোত্রভুক্ত উদ্ভিদ, লেগুমিনোসি কারা না? যাদেরকে আমরা জানি
ডাল জাতীয় শস্য যাদেরকে আমরা জানি শিম্বগোত্রীয় উদ্ভিদ, যে কোনো ডাল শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে সৃষ্ট অর্বুদে বসবাসকারী রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস শোষণ করে নাইট্রোজেন সংবন্ধন ঘটায়। নাইট্রোজেন সংবন্ধন, তাহলে নাইট্রোজেন সংবন্ধন ঘটলো কার দ্বারা হলো? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার উপকার কি? সে তার খাদ্য তৈরি করতে পারে না, তার তো আর বাসস্থান নেই, আশ্রয় নেই। সে কি করে অর্বুদকে বাসস্থান হিসেবে নেয়? যে খাদ্য তৈরি করে তার কিয়দংশ পায়, উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করে। আর উদ্ভিদের লাভ কি? উদ্ভিদ নাইট্রোজেন পাচ্ছে। নাইট্রোজেন তো এক ধরনের অতিমাত্রিক মৌল উপাদান, আমরা জেনে এসেছি, ম্যাক্রো এলিমেন্টস। তাহলে দুজনই কি হলো? উপকৃত হলো, কিন্তু কেউ কারোর ক্ষতি করলো। তাহলে এখানে কি হলো না? মিথজীবী। তাহলে আরেক ধরনের ব্যাকটেরিয়া আছে, 2 নম্বরে আমরা যেটা যাব সেটা হচ্ছে কি? স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, যারা মৃত্তিকায় স্বাধীনভাবে বসবাস করে। এরা হচ্ছে কি? এরা হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। এরা কিন্তু উদ্ভিদের মূলে মিথজীবী হিসেবে বসবাস করে না, এরা স্বাধীনজীবী হিসেবে বসবাস করে। মৃত্তিকায় বসবাসকারী, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া নাম কি? অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম ইত্যাদি বায়ুমণ্ডলের নাইট্রোজেন সংবন্ধন করে। তাহলে রাইজোবিয়ামের সঙ্গে এদের পার্থক্য কোথায়? না, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া লেগুমিনোসি শিম্বগোত্র উদ্ভিদ, ডাল জাতীয় শস্য উদ্ভিদের মূলে যে অর্বুদ সৃষ্টি হয়, সেই অর্বুদের মধ্যে মিথজীবী হিসেবে বসবাস করে। তারাও নাইট্রোজেন সংবন্ধন করে, এরাও নাইট্রোজেন সংবন্ধন করে, কিন্তু এরা মিথজীবী হিসেবে বসবাস করে না। এরা হচ্ছে ফ্রি লিভিং, এরা হচ্ছে মুক্তজীবী, এরা হচ্ছে স্বাধীনজীবী। তাহলে এই দুটো ক্যাটাগরির ব্যাকটেরিয়ার কথা বললাম। আমরা 2 নম্বরে যেটা যাব সেটা হচ্ছে কি? নীলাভ সবুজ শৈবাল, বা যাদেরকে আমরা বলি কি? সায়ানোব্যাকটেরিয়া। তারা নস্টক, অ্যানাবিনা, অসিলাটোরিয়া ইত্যাদি প্রভৃতি
গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল, বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস সংবহন করে। প্রাকৃতিক কারণে হয় বলে প্রাকৃতিক, আর ভৌত কারণে হয় বলে প্রাকৃতিক, জীবের দ্বারা হয় বলে জীবজ। আরেক ধরনের আছে, এটা কিন্তু সি মানে এই সি নয়, কিন্তু এক নম্বরে বলেছি প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি, স্মল এ দেওয়া আছে, স্মল বি তে দেওয়া আছে জীবজ নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি, সি তে দেওয়া হলো শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধন। বিভিন্ন প্রকার যে নাইট্রোজেন গঠিত সার, বিভিন্ন প্রকার নাইট্রোজেন গঠিত সারগুলো যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, এগুলো কি নাইট্রোজেন গঠিত সার। মৃত্তিকায় মিশ্রিত হলে নাইট্রোজেন সংবন্ধন ঘটে। তাহলে এটা আছে কি আরেক ধরনের নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি। তাহলে এক নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণে হতে পারে, দু নম্বর জৈব পদ্ধতিতে হতে পারে, তিন নম্বর শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি হতে পারে। আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি। দু নম্বর কি, দু নম্বর হচ্ছে নাইট্রোজেনের আত্তীকরণ। তাহলে মৃত্তিকায় কি মিশ্রিত হয়েছে? নাইট্রেট, নাইট্রোজেন ঘটিত লবণ। এই পর্যায়ে কি হবে না, নাইট্রোজেন ঘটিত লবণ উদ্ভিদ দ্বারা কি হবে, উদ্ভিদ দ্বারা শোষিত হয়। উদ্ভিদ কিন্তু সরাসরি নাইট্রোজেন, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে, জীব অক্সিজেন শোষণ করতে পারে, কিন্তু নাইট্রোজেন গ্যাসকে শোষণ করতে পারে না। উদ্ভিদ কি করলো না, নাইট্রোজেন ঘটিত লবণ শোষণ করলো, শোষিত হয় এবং উদ্ভিদ কোষে প্রোটোপ্লাজমে অঙ্গীভূত হয়। এই প্রোটোপ্লাজমে অঙ্গীভূত হওয়াকে আমরা কি বলবো না, আত্তীকরণ বলবো। এই পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে না, নাইট্রোজেন আত্তীকরণ হচ্ছে। তাহলে এটা হচ্ছে কিনা দু নম্বর। তিন নম্বর আমরা যেটা বলবো সেটাকে আমরা বলবো কি না, অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন, অ্যামোনিয়া তৈরি হয় কোথা থেকে? নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ থেকে। নাইট্রোজেন ঘটিত জৈব যৌগকে প্রোটিন। প্রোটিন প্রথমে ভেঙে কি উৎপন্ন করবে? অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি প্রোটিনের গঠনগত উপাদানের নাম কি? অ্যামাইনো অ্যাসিড। প্রথমে প্রোটিন কি হবে? ভেঙে যাবে। প্রোটিন ভেঙে কি হবে? অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিড থেকে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিফিকেশন কাকে বলবো? অ্যামোনিফিকেশন হচ্ছে যে পদ্ধতিতে নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ, নাম কি বললাম?
নাইট্রোজেন গঠিত জৈব যৌগ প্রোটিন, প্রোটিন থেকে অ্যামোনিয়া তৈরি হয়, তাকে অ্যামোনিফিকেশন। তাহলে এখানে কি হবে না প্রোটিন থেকে অ্যামোনিয়া তৈরি হবে, প্রোটিন থেকে অ্যামোনিয়া তৈরির পদ্ধতিকে আমরা বলবো কি অ্যামোনিফিকেশন। তাহলে কি হবে না প্রোটিন থেকে কি তৈরি হবে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড থেকে কি তৈরি হবে অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হবে অ্যামোনিয়া। তাহলে যে পদ্ধতির মাধ্যমে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড তৈরি করে অ্যামোনিয়ায় পরিণত হবে তখন আমরা তাকে কি বলবো নাইট্রোজেন, তাকে আমরা কি বলবো অ্যামোনিফিকেশন। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াগুলো এই অ্যামোনিফিকেশনে সাহায্য করে, তাদেরকে আমরা কি বলবো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। যে সকল ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে তাদের অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলে। তাহলে অ্যামোনিফিকেশন হচ্ছে নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ মানে প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে অ্যামোনিয়ায় পরিণত হয়, আর এই অ্যামোনিফিকেশনে যে সকল ব্যাকটেরিয়া সাহায্য করে তাদেরকে আমরা বলবো কি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। সব ব্যাকটেরিয়া নয় কিন্তু, পার্টিকুলার কতগুলো ব্যাকটেরিয়া আছে, যেমন কি এর উদাহরণ কি ব্যাসিলাস মাইকোইডিস। ব্যাসিলাস বাংলায়ও লিখতে পারিস, অসুবিধা নেই। র্যামোসাস, এই যে ব্যাকটেরিয়াগুলো কি করে না প্রোটিনকে অ্যামোনিয়ায় পরিণত করে, নাইট্রোজেন গঠিত জৈব যৌগকে অ্যামোনিয়ায় পরিণত করে। এরকম যে সমস্ত ব্যাকটেরিয়া এই পদ্ধতিতে সাহায্য করবে তাদেরকে আমরা কি বলবো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া।